খাটের এক প্রান্তে শুয়ে এক মনে সিলিং ফ্যানটার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ পাশে পড়ে থাকা মোবাইল ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি একটা আননোন নাম্বার থেকে কল আসছে। ফোনটা রিসিভ করে কানে দিতেই শুনি সুহাসিনীর গলা। বীরু, আমি সুহাসিনী বলছি। আচ্ছা, তোমার ব্যাপারটা কি? আজ 3 দিন হলো তোমার কোনো খবর নেই। ফোনে কতবার ট্রাই করেছি, কিন্তু ফোনটা সুইচ অফ বলছে। আজ তুমি ফোন না করলে আমি তোমার বাড়ি যাব বলে ঠিক করে ফেলেছিলাম। আচ্ছা, আছো কোথায় তুমি? এত ভালোবাসো আমাকে? তুমি ঠিক আছো তো সুহাসিনী? ঠিক আছে। আসলে আমার ফোনটা চুরি হয়ে গেছে। সে কি? কিভাবে হলো? কাল এসো, দেখা হলে সব বলবো। আচ্ছা, কাল দেখা করবি তো আমার সঙ্গে বীরু? তুমি যে কি বলো না। আজ রাতটা কেমন কাটবে আমি সেটাই ভাবছি। কাল কিন্তু সকাল সকাল আমি বেরিয়ে পড়বো তোমার বাড়ির উদ্দেশ্যে। কালই তো তোমার বাবার সঙ্গে আমি আমাদের বিয়ের কথাটা বলবো। আচ্ছা, তুমি তোমার বাবাকে জানিয়েছো তো আমাদের ব্যাপারে? তবে কাল তুমি বাড়ি যেও না। তুমি বরং কাল গঙ্গার পাড়টাতে এসো, যেখানে আমরা প্রথমবার ঘুরতে গেছিলাম। কিন্তু কোনো কিন্তু নয়। আমি চাই আমরা কালকের দিনে সেখানেই দেখা করি। তারপর না হয় আমার বাড়ি এসো। বলেই কলটা কেটে দিল সুহাসিনী। এবার কিন্তু আমার একটু বিরক্তই লাগলো। এক তো 3 দিন কোনো খবর নেই, তার উপরে কলটা এভাবে কেটে দিল। তারপর মনে মনে ভাবলাম, মনে হয় মেয়েটা খুব কষ্টে রয়েছে, আর থাকবেই না বা কেন। এই মাস 2 হলো টাকা জমিয়ে একটা নতুন ফোন কিনেছিল সে। সেটা এভাবে চুরি হয়ে গেলে যে কারোর পক্ষেই কষ্ট পাওয়াটা স্বাভাবিক। ভাবছি কাল আমার সেভিংস থেকে কিছু টাকা নিয়ে ওকে একটা নতুন ফোন গিফট করব। ভাবতে ভাবতেই হঠাৎ কাজের মাসি এসে বলে গেল রাতের রান্না হয়ে গেছে। রাতের খাওয়াটা শেষ করে শুতে গেলাম। বিছানায় শুয়ে হঠাৎ মনে পড়ে গেল কলেজের সেই প্রথম দিনের ঘটনাটা। সে কি একটা দূরে থাকতে হয়, তাই প্রায় মাস 3 পর কাল সুহাসিনীর সঙ্গে দেখা হবে। এইসব ভাবতে ভাবতেই কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। কলকাতায় যখন পৌঁছলাম তখন দুপুর 3:30। দুপুরের খাবারটা সেরে যখন 5টা নাগাদ গঙ্গার পাড়ে এসে পৌঁছলাম তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে আজ। একটা ব্রেঞ্চে বসে অপেক্ষা করতে লাগলাম সুহাসিনীর। ওই আননোন নাম্বারটায় 2বার কল করে দেখলাম সুইচ অফ। এবার আমার বেশ রাগ হলো সুহাসিনীর ওপর। একে তো কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই, তার ওপর সুহাসিনীর কোনো পাত্তা নেই। গঙ্গার দিকে তাকিয়ে এইসব কথা ভাবছি, হঠাৎ দেখি সুহাসিনী ওখানে এসে পৌঁছলো। ওর দিকে তাকিয়ে একটা শান্তির নিঃশ্বাস ফেলে বললাম, এতক্ষণে আসার সময় হলো তোমার। সেই কখন থেকে আমি তোমার অপেক্ষা এখানে বসে আছি। সুহাসিনী আমার দিকে তাকিয়ে বরাবরের মতো একটা মিষ্টি হাসি হেসে আমার পাশে এসে বসলো। আমি ওর দিকে তাকিয়ে একটু হেসে বললাম, এটা হারিয়ে যাওয়ায় খুব কষ্ট হয়েছে বুঝি। কিন্তু অদ্ভুতভাবে
কথাটাকে গুরুত্বই না দিয়ে সুহাসিনী বলে উঠল, আচ্ছা বীরু, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, খুব। তারপর সুহাসিনী বলে উঠল, আমিও তোমাকে খুব ভালোবাসি জানো। সেদিন তোমার কথা ভাবতে ভাবতেই রাস্তা পার হচ্ছিলাম, একটা ঘড়ির দোকানের দিকে যাচ্ছিলাম। তোমাকে এই ভ্যালেন্টাইন্স ডেতে একটা হ্যান্ড ওয়াচ গিফট করার খুব ইচ্ছে ছিল আমার, কিন্তু সেখানেই ঘটলো বিপত্তি। রাস্তার উল্টো দিক থেকে আসা একটা গাড়ি ভীষণ গতিবেগে এসে আমায় ধাক্কা মারে। তারপর সব শেষ। এজন্য হয়তো তোমার বিয়ে করা হলো না বীরু। এবার আমি ভীষণ রেগে গিয়ে ওকে থামিয়ে বললাম, এসব তুমি কি বলছো শুনি? দেখো, এসব ইয়ার্কি কিন্তু আমার একদম ভালো লাগে না। সুহাসিনী আমার চোখের দিকে তাকিয়ে বলল, এটা যদি ইয়ার্কি হতো তাহলে আমার থেকে খুশি হয়তো কেউ হতো না। বলেই সে মাথার পাশ থেকে চুলগুলো সরাতেই যেটা দেখলাম সেটা দেখে শিউরে উঠলাম। সে কপালে একটা বীভৎস ক্ষত। আমি আতঙ্কের সঙ্গে বলে উঠলাম, এ কি, এ কেমন করে হলো সুহাসিনী? তোমার সুহাসিনী আজ 3 দিন হলো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু আমি তোমায় বিদায় না জানিয়ে যেতে পারছিলাম না জানো। এবার আমি শান্তিতে ইহলোক ত্যাগ করতে পারবো। বিদায় বীরু, বিদায়। বলেই আমার কিছু বুঝে ওঠার আগেই সুহাসিনীর দেহটা আমার চোখের সামনে কেমন যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমি পাগলের মতো এদিক ওদিক তাকিয়ে সুহাসিনীকে ডাকলাম, সুহাসিনী, সুহাসিনী, সুহাসিনী।